সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ জারি, সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হতে পারে আজ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি, দলটির বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিল আজ। সংবিধান সংশোধনে 2-3 বছর লাগতে পারে জানিয়েছেন আসিফ নজরুল। নতুন সংবিধান ও গণপরিষদে আপত্তি সালাউদ্দিন আহমেদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে গতরাতে অধ্যাদেশটির খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। সে আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিধান ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময় উপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন। এমন প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজনীয় অভিযোজনের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গত রাতেই সংশোধনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার এক বিবৃতিতে বলেছেন, বিএনপির দাবি আগেই মানলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় অন্তর্বর্তী সরকারকে পড়তে হতো না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি। আশা করেন ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় সরকার বিষয়টি সতর্কতার সাথে মনে রাখবে। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 16 বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল ও জুলুম সহ্য করে লড়াই করেছে, কিন্তু তাদের সেই দাবি এখনো অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারেও সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনকারী ফ্যাসিবাদের দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলেও জানান তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়াতন্ত্র তৈরি করেছে, তাই দলটির রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও সেটি নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ এবং মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপর, এবং তারা যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, নিজেদের রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এরপরও তার রাজনৈতিক ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। আমি আশঙ্কা করছি, যদি গণতান্ত্রিক যাত্রা মতে, গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোনো পদক্ষেপ নেওয়া হয়, কৌশল অবলম্বন করা হয়, হয়তো সরকারকে বিব্রত হতে পারে সামনে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা জননিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে শক্ত হাতে দমনের কথা জানিয়েছেন ঢাকা রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। শেখ হাসিনার আমলে উচ্চভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা গোটা বাহিনীটিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য তার। অপরাধে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। রিপোর্ট এসএম ফয়েজের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলনে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাদের আন্দোলনের তীব্রতায় শনিবার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সরকার। এর একদিনের মাথায় রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিকের। জানান, নজরদারিতে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম। আমরা রেঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে,
সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। ঢাকা রেঞ্জের আওতাধীন থানা, ফাঁড়ি, সার্কেল অফিস, এসপি অফিসে কোনো রকম অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না। যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তারও হুঁশিয়ারি, কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমনের। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। অবৈধ অস্ত্র বা এই খোয়া যাওয়া অস্ত্র এগুলো প্রদর্শন করে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে, সে ব্যাপারে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর শনি আকরা এলাকা থেকে চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার, অস্ত্র, বোমা ও গাড়ি জব্দের তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনটিতে। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরে দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। সিসি বলেন, গেজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে। জানান, বাংলাদেশ স্পিরিট বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার কমিশনারদের সাথে বৈঠক হবে বলেও জানান সিসি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শনিবার রাতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের সিদ্ধান্ত যখন আমরা হুঁশিয়ারি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না? কালকে যদি রাতে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। একই সঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এতে আসামি করা হয়। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত 72 এর সংবিধানে সংশোধনী এনে রাষ্ট্র পরিচালনা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংবিধান সংস্কার আক্ষরিক নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী করতে রাজনৈতিক দলের ঐকমত্য থাকতে হবে। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদ প্রথা বিলোপে একমত হলেও সংবিধান সংস্কার ও গণপরিষদ গঠন নিয়ে আলাদা আলাদা প্রস্তাব দেন। রিপোর্ট রিহান নাসরুল্লাহর। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে, নাগরিক উদ্যোগ ও সংবিধান সংস্কারের দাবি নিয়ে রাজধানীতে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনায় সংবিধান সংস্কারে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বক্তারা। সংবিধান সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, গণপরিষদ করে নতুন সংবিধান তৈরিতে প্রয়োজনীয় সময় লাগবে, তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রে গণতান্ত্রিক ধারাবাহিকতা রাখা সম্ভব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় আবেদনগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে ভিত্তি হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে।
জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না, হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় রেখে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজ করা যায়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম 1 নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সেটাও ঠিক নয়, বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। 24-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সবই তো ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বললো যে ওটাই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। সংবিধান মাত্রই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ, সেটা এই সংবিধানে লেখা আছে। কাজেই সেই দিক থেকে জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সংবিধানের ফান্ডামেন্টাল সংস্কার করা সম্ভব নয়। নতুন সংবিধান তো প্রশ্নই আসে না। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণে রাজনৈতিক দলগুলো একমত না হলে আক্ষরিক সংস্কার কোনো কাজে আসবে না বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সদস্যরা। একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়, জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনোভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত করুন, যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকব। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেইলস, ডেভিল ইন দ্য ডিটেইলস। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। সংবিধান সংশোধনের কথা বলছি, সংবিধান হলো উইল অফ দি পিপল। তো পিপল কোথায়? রাজনৈতিক দল নিঃসন্দেহে অনেক জনগণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করে না, আমাকে প্রতিনিধিত্ব করে না। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। আলোচনায় বক্তারা বড় ভলিউমের সংবিধান তৈরির পরিবর্তে মৌলিক সংস্কারের মাধ্যমে কার্যকর সংবিধান প্রণয়নের সুপারিশ করেন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। 3 দফা দাবি আদায় রবিবার সকালে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গণ অভ্যুত্থানে আহতরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন না করলেও জুলাই সনদকে হারিয়ে যেতে দিতে চান না। আহতরা বলেছেন, তাদের জীবন থাকতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আওয়ামী লীগকে ভারতের রাজাকার আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া রাজপথ ছাড়বেন না। এছাড়া গণ অভ্যুত্থানে আহতরা দাবি করেন, তারা রাজপথে অবস্থানকালে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলেও তারা জানান।
আমার অথবা আমার ছেলের 14 থেকে 14.5 লক্ষ টাকা খরচ হয়েছে, সেটা ব্যাপার না। ব্যাপার হলো আমার ছেলে এখন সে বাথরুমে যেতে পারে না, সে হাঁটতে পারে না। আমিও গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে স্টক করেছি, আর ওই জায়গা আমার ভেঙে যায়। আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে আমলিকে। এরা শাপলা চত্বর খুন করছে, হত্যা করছে, বিডিআর পিলখানা হত্যা করছে, এই যে জুলাই যোদ্ধাদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে হত্যা করছে। প্রকৃতপক্ষে আমাদের চিকিৎসার ব্যবস্থা জেলা উপজেলা বিভিন্ন থানা পর্যায়ের হাসপাতালে আসলে প্রকৃতভাবে সেটা হচ্ছে না, যেটা ফ্রি চিকিৎসা এবং সুচিকিৎসা, এটা প্রকৃতভাবে যেটা হয় সেটার জন্য সরকার জন্য তৎপর থাকে। আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না। এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে। এরপরে আপনি কি বলতে চান বলবেন। স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ 5টি উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বেসরকারি খাতে দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে উৎসাহিত করতে প্রণোদনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন। তিনি বলেন, পুঁজিবাজারে অনিয়মে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তুলতে হবে। লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে মানুষের আস্থা ফেরানোর প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না, বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। নানা আয়োজনে উদযাপিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে মহামতি গৌতম বুদ্ধের জন্মদিন উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। জহুরুল হক জনের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। 2500 বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী কাননে রাজা শুদ্ধোধনের স্ত্রী মহামায়ার গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার বোধিবৃক্ষের নিচে দীর্ঘ 6 বছর কঠোর সাধনার মধ্য দিয়ে 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন তিনি। 80 বছর বয়সে একই দিনে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতেই মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বৈশাখী পূর্ণিমা আমাদের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত আমাদের এই বৌদ্ধ পূর্ণিমা। সমগ্র বিশ্বের বুদ্ধদের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং জাতিসংঘ কর্তৃক আজকের এই দিনটিকে বৈশাখ ডে হিসাবে সারা বিশ্বে পালন করা হয়। প্রার্থনা ছিল বিশ্বের সমস্ত মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এই যুদ্ধ বিগ্রহ যাতে সবকিছু বন্ধ হয়ে যায়। বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণা সহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। তথাগত বুদ্ধের অহিংসার বাণী প্রচার করার জন্য আমরা সেখানে চেষ্টা করেছি এবং আমি কামনা করি অশান্ত বিশ্বে তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন, জগতের সকল প্রাণী সুখী হোক। এদিকে রাজধানীর বাসাবোর বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে কোনো উৎসবে পাশে থাকার কথা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও বিশৃঙ্খলার বিপক্ষে তার দেশ। In a world grappling with the scourge of violence and terrorism, and in a world riddled with environmental degradation and social stresses and strains, Lord Buddha's message of introspection, moderation and compassion reminds us
of the power of empathy and peaceful coexistence. শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যেসব উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছেন এবং জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের রক্ষা চেষ্টা করছেন, খুঁজে বের করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। গতকাল দুপুরে পুরানো পল্টনা গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নূর কথা বলেন। অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা হয়েছে। গত 16 বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেন নূর। বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা একসময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানান তিনি। 5ই আগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের 32,000 তো দূরের কথা, 3200 নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই। আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, এটি যদি ঝুলিয়ে রাখা হয়, সেটি আমাদের গলার কাটা হবে। যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে, কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ জারি, সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হতে পারে আজ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি, দলটির বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল আজ। সংবিধান সংশোধনে 2-3 বছর লাগতে পারে জানিয়েছেন আসিফ নজরুল। নতুন সংবিধান ও গণপরিষদে আপত্তি সালাউদ্দিন আহমেদের। দর্শকের চলে এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।